তরু হাতে থাকা বাণীকে একটু শক্ত করে চেপে ধরে বলল, তুমি আমার সত্যিই মেরে ফেলবে? আমার কি মনে হয় জানিস, তুই হয়তো সেদিন বেঁচে গিয়েছিলে আমার বাচ্চাদের জন্ম দেওয়ার জন্য, তাই সেটা করার পর তোর আর কোনো কাজ নেই। তখন তো শাস্তি পাওয়া উচিত, তাই না? তরু অবাক চোখে তাকালো। এমন কিছুর জন্য শাস্তি দেবে যা আমি কখনো করিনি? প্রত্যেক অপরাধী অপরাধ করার পর বুক ফুলিয়ে বলে যে সে কোনো অপরাধই করেনি। এসব কাহিনী প্রতিদিনই প্রত্যক্ষ করি আমি, সো এসব বলার লাভ নেই। নীলাপ তরুর হাত ধরে তরুকে গাড়িতে বসালো, তারপর গাড়ি স্টার্ট দিল। মাঝ রাস্তায় আসতেই তরু জেদ হলো। আমার ক্ষুধা লেগেছে, খাবো আমি। নীলাপ আর চোখে তরুর দিকে তাকালো। আর 5টা মিনিট চুপ করে বস, বাইরের জিনিস খাওয়া যাবে না। না, আমি বাইরেরটাই খাবো। বলেই তরু চিল্লাতে লাগলো। বাধ্য হয়ে নীলাপ গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলো, কি খাবে? তরু কিছুক্ষণ ভেবে পড়ল। স্যান্ডউইচ খাবো। নীলাপ তরুকে নিয়ে একটা ভালো রেস্টুরেন্টে গেল, তারপর ওয়েটারকে ডেকে বলল, একটা স্যান্ডউইচ নিয়ে আসুন। নো, দুটো স্যান্ডউইচ, একটা ভ্যানিলা আইসক্রিম আর বানানা মিল্কশেক আনুন। ওয়েটার চলে যেতে নীলাপ তরুর দিকে শান্ত চোখে তাকায়। আমার জন্য অর্ডার করেছিস কেন? আমি এখন খাবো না। তরু শয়তানি হেসে বলল, আম, তোমার জন্য অর্ডার করিনি তো, আমি নিজের জন্য অর্ডার করেছি। কথাটা শুনে নীলাপ অবাক হয়ে গেল। তুই বানানা মিল্কশেক খাবি? তরু পেটের উপর হাত রেখে বলল, আমি না খরগোশের বাচ্চারা খাবে। উফস, জানি না ওরা আমাকে আর কি কি খেতে বাধ্য করবে। কথাটা শুনে নীলাপ হালকা হাসলো। ওয়েটার খাবার এনে টেবিলের উপর সাজিয়ে রাখতে তরু খাওয়া শুরু করলো। তবে তরুর খাওয়া দেখে নীলাপের চোখ কপালে উঠে গেছে, কারণ তরু আইসক্রিম দিয়ে স্যান্ডউইচ খাচ্ছে। আবার এরকম উল্টাপাল্টা জিনিস খাচ্ছিস? আমি বুঝতে পারছি না তুই সব কিভাবে খাচ্ছিস। বমি আসছে না? তরু মুখে থাকা স্যান্ডউইচ গিলে ব্যানানা মিল্কশেকে চুমুক দিল, তারপর নীলাপের উদ্দেশ্যে বলল, এভাবে খেতে অনেক ভালো লাগছে, তুমি চাইলে খেয়ে দেখতে পারো। কথাটা শুনে নীলাপ নাকমুখ কুঁচকে ফেল। দরকার নেই, তুই খা। নীলাপ ওয়েটারকে ডেকে নিজের জন্য একটা ব্যানানা মিল্কশেক অর্ডার করলো, তারপর খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে চলে এলো। বাড়িতে এসে নীলাপ সবার উদ্দেশ্যে বলল, তোমাদের জন্য আরেকটা ভালো খবর আছে। তরু নীলাপের কথায় গুরুত্ব না দিয়ে উপরে চলে গেল। নাহিদ, নাজমুল আর যারা ডিনার করতে বসেছিল, সাবিনা খাবার সার্ভ করে দিচ্ছেন। নীলাপের কথাটা শুনে সবাই তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। সাবিনা বলেন, কি খবর শুনি? তোর টুইন বেবি হবে। কথাটা শুনে সবাই একসাথে বলে উঠল, আলহামদুলিল্লাহ, ভালো খবর তো। নাজমুল বলেন। নীলাপ হালকা হেসে বলল। ভালোই আছে। নীলাপ কিছুক্ষণ চুপ করে থেকে নাহিদের উদ্দেশ্যে বলে উঠল, ভাবির কি অবস্থা? ভাইয়া চেক আপ করাতে নিয়ে যাও তো ঠিক মতো। কথাটা শুনে যারার গলায় খাবার আটকে গেল, সেই সাথে বাকি সবাই অবাক চোখে নীলাপের দিকে তাকালো। সবার এরকম চাহনি দেখে নীলাপ ভুরকুচকে বলল, এইভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? আমি কিছু ভুল বলে ফেললাম নাকি? নাহিদ যারার দিকে পানি এগিয়ে দিয়ে হাসি মুখে বলল। তোর ভাবি আর বাচ্চা দুজনেই ভালো আছে। কথাটা শুনে নীলাপ চলে যেতে নাই, কিন্তু তার আগে ফিরে এসে বলল, যার শাস্তি তাকিয়ে দেওয়া উচিত। এতদিন ভাবির সাথে করা ব্যবহারের জন্য আমি লজ্জিত। তোর ভুলের শাস্তি যেমন আমি কখনোই আমাদের বাচ্চাদের দেব না, ঠিক তেমনি ভাবিকেও সেসবের জন্য শাস্তি দেওয়া কখনোই যুক্তিযুক্ত নয়। নীলাপের কথা শুনে যারা চোখ দুটো জল জল করে উঠল। সে আজকে অনেক খুশি হয়েছে। যারার সাথে নাহিদ সহ বাকি সবেও খুশি হয়েছে। পরের দিন সকালবেলা নীলাপ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তরু নীলাপের জন্য একটা শার্ট বের করে তার হাতে দিয়ে বলল। নীলাপ শার্টটা গায়ে জড়িয়ে নিল, তারপর তরুর দিকে না তাকিয়ে বলল, আমি যেতে পারবো না, আর তুইও যাবে না। আমার ভাইয়ের বিয়ে আর আমি যাব না, এটা ভাবলে কি করে? তুমি গেলে যাবে, না গেলে নেই, আমি একাই যেতে পারবো। নীলাপ একবার তরুর দিকে তাকিয়ে ঘুরে গিয়ে খাটের উপর থেকে নিজের ওয়ালেট তুলে পকেটে নিতে নিতে বলল, আমি তোকে একা যেতে দিচ্ছি না। আমিও তো তোমার সাথেই যেতে চাইছি, তবে তুমি না গেলে আমাকে একাই যেতে হবে। নীলাপ একটা শ্বাস ফেলে অফিসে চলে গেল। ড্রয়িং রুমে যারা সাবিনার সাথে বসে কথা বলছিল। সাবিনা বলেন, যদিও আমার যাওয়ার মতো নেই, তবুও নিমন্ত্রণ রক্ষার্থে আমি আর তোমার শ্বশুর শুধুমাত্র বৌভাতের দিনই যাব। তোমরা কালকেই চলে যেও। যারা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। সেদিনের পর থেকে যারা সাবিনার সাথেও খুব একটা কথা বলে না। কেন জানি না তার নিজের কাছেই খারাপ লাগে। রাতের বেলা তরু নীলাপের বুকে মাথা রেখে শুয়েছিল। নীলাপ এক হাতে ফোন স্ক্রল করছে।
তরু আনমনেই বলে ওঠে। জানো মা ছাড়া বড় হওয়া কত কষ্টের। নীলাপ তরুর কথা শুনে ফোনটা সাইডে রেখে বলল। হুম। বলেছি মা ছাড়া বড় হওয়া একজন সন্তানের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। আমাকে ছাড়া খরগোশের বাচ্চা দুটোকে বড় করতে পারবে তো? নীলাপ কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল। তোর মতো মা থাকার চাইতে না থাকাই ভালো, যেখানে প্রতি মুহূর্তে বাচ্চা দুটোকে মেরে ফেলতে চায়। বরং তুই থাকলেই বাচ্চাদের জন্য বড় হওয়া চ্যালেঞ্জিং। তুই তো আর অন্য সব মায়েদের মতো না। কথাটা শুনে তরু থমকে গেল, আর কোনো কথা বলতে পারল না। কিছুক্ষণ পর তরু কথা ঘোরানোর জন্য বলে উঠল। ছুটি এনেছো? হুম। তোকে একা যেতে দেওয়াটা বাচ্চাদের জন্য রিস্কি হয়ে যাবে। আমি ওদের নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। আর তুই বললি না বাচ্চাদের মা ছাড়া বড় করতে পারবে কিনা? তাহলে শোন, ওদের ভাগ্যই হয়তো এমন যে ওরা মায়ের ভালোবাসা পাবে না, কিন্তু আমি পৃথিবীর বেস্ট বাবা হয়ে দেখাবো। মায়ের অভাব হয়তো পূরণ করতে পারবো না, কিন্তু বাবাকে নিয়ে ওরা কখনো অভিযোগ করতে পারবে না। কথাটা শুনে তরু হালকা হাসলো। নিঃসন্দেহে তুমি ওয়ার্ল্ডের বেস্ট বাবা হবে। নীলাপ একটা চাপা শ্বাস ফেলে বলল। ঘুমা এখন। সকালবেলা সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করে নিল। আজকে তাজিমের সঙ্গীত আর মেহেন্দি অনুষ্ঠান, সেজন্যই নাহিদ, যারা, তরু আর নীলাপ আজকেই যাবে। সকাল 10টার দিকেই তারা চারজন রোজ ভিলেজের উদ্দেশ্যে রওনা দেয়। নীলাপ ড্রাইভ করছে, তরু ফ্রন্ট সিটে বসেছে, আর যারা, নাহিদ ব্যাক সিটে বসেছে। 1 ঘন্টা পর তারা সবাই এহসান মঞ্জিলের সামনে এসে হাজির হয়। তারা বাড়ির ভেতরে ঢুকতে দেখে বাড়ি ভর্তি মানুষজন। তাদেরকে প্রবেশ করতে দেখে সাফওয়ান, এহসান আর জোহরা এগিয়ে এলেন। সাফওয়ান বলেন। তোমরা এসে গেছো? আমি তোমাদেরকে দেখে কতটা যে খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। নীলাবাদ তরু কিছু না বলেই দাঁড়িয়ে আছে। নাহিদ সাফওয়ান আর জোহরাকে সালাম করলো। জোহরাও মেয়েকে দেখে অনেক বেশি খুশি হয়েছেন, কিন্তু তরুকে দেখে তার ভালো লাগেনি। সে যারা আর নাহিদকে নিয়ে যার রুমে চলে গেল। সাফওয়ান তরুকে কিছু বলতে যাবে, তার আগেই তরু নিজের রুমের দিকে চলে যেতে লাগলো। নীলাপ ফুরু কুচকে তরুর যাওয়ার দিকে তাকিয়ে রইল। সাফওয়ান পরিস্থিতি সামলাতে নীলাপের উদ্দেশ্যে বলে উঠলেন। কেমন আছো বাবা? নীলাপ কথা বলতে না চাইলেও ভদ্রতার খাতিরে বলল। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? সাফওয়ান হাসি মুখে বলল। ওয়ালাইকুম সালাম, আমিও ভালো আছি। আমি জানি তোমরা তরুর সম্পর্কে সব কিছু জেনে গেছো। লুকিয়ে রাখার মতো কিছু আর বাকি নেই। সব কিছু জানার পরও যে তুমি তরুকে নিয়ে এই বাড়িতে এসেছো, সেই জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ। নীলাপ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন। একটা মেয়েকে ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেয়নি। ওর অন্যায় শাস্তি ওকে পেতেই হবে। কথাটা বলে নীলাপ তরুকে অনুসরণ করে তার পিছু পিছু চলে গেল। সাফওয়ান নীলাপের কথা শুনে ঘাবড়ে গেলেন। তার ভাবনার মাঝেই তাজিম এসে হাজির হলো। ওরা নাকি এসেছে? কই ওরা? সাফওয়ানের চোখে পানি দেখে তাজিম অবাক হয়ে গেল। কি হয়েছে বাবা, তোমার চোখে পানি কেন? তরু কেন এখন ওইখানে আছে? ওরা ওকে মেরে ফেলবে। আমার মেয়েটা ওখানে একদমই সেফ নেই। তাজিম সাফওয়ানকে আশ্বাস দিয়ে বলল। তুমি চিন্তা করো না, তরু নিজের ক্ষতি কিছুতেই হতে দেবে না। ওরা তরুর কিছুই করতে পারবে না। তরু খুব ভালো করেই জানে যে ও কি করছে। তরু যথেষ্ট ম্যাচিওর আর স্ট্রং, নিজের খেয়াল নিজেই রাখতে জানে। এদিকে নীলাপ তরুর রুমে প্রবেশ করতেই থমকে গেল। তরুর রুমের চারপাশে দেওয়াল জুড়ে তার ছবি ছড়াছড়ি। তরু নীলাপের চাহনি দেখা আশেপাশে তাকলো। সে নিজেও ভুলে গিয়েছিল এসবের কথা। নীলাপ ফুরকুচকে তরুর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল। এসব কি? তরু না জানার ভান করে বলল। কোন সব? নীলাপ তরুর দিকে দুপা এগিয়ে গিয়ে বলতে লাগলো। আমি কি কোনো সেলিব্রিটি নাকি? আমার ছবি দিয়ে দেয়াল ঢেকে রেখে দিয়েছিস কেন? তরু বুকে হাত বেঁধে বলল। নো, তুমি কোনো সেলিব্রিটি নাও। তরু এবার নীলাপের সামনাসামনি দাঁড়িয়ে আলতো হাতে নীলাপের শার্টের কলার চেপে ধরে বলল। ইউ আর মাই হার্টবিট, অক্সিজেন, অ্যান্ড অ্যাবভ অল ইউ আর মাই লাভ, মাই এভরিথিং। নীলাপ তরুর হাত ছাড়ি দিয়ে শীতল কণ্ঠে বলল। আমি তোর বোনকে মারিনি, তুই ভুল দেখেছিলি। আমি ভুল দেখিনি, তবে আমার বোঝার ভুল ছিল। তুই আমাকে কখনো ভালোবাসিসনি। ইউ আর আ লায়ার, ইউ আর আ সাইকো। কথাটা শুনে তরু দুপা পিছিয়ে গিয়ে বলল। নীলাপ প্রচণ্ড রেগে গেল। সে তরুর দিকে এগিয়ে গিয়ে শক্ত কণ্ঠে বলল। কথাটা শুনে তরুর হাত পা কাঁপতে শুরু করলো। মুহূর্তে তার চেহারা রং পাল্টে গিয়ে রক্তবর্ণ ধারণ করতে লাগলো। নাক দিয়ে রক্ত পড়তে শুরু করলো। তরুর এরকম অবস্থা দেখে নীলাপের হুঁশ ফিরে এলো। সে তরুর দিকে এগিয়ে গেলে তরু পিছিয়ে যায়।
তরুর চারপাশ অন্ধকার হয়ে যেতে লাগলো। তরু পড়ে যাওয়ার আগে নীলাপ তরুকে ধরে ফেলে। Oh shit, Nilab, you fucked up. Toru, I'm sorry. I didn't mean it. I know you love me. নীলাপ তরুকে খাটে নিয়ে গিয়ে শুয়ে দিল। তরুর শ্বাসকষ্ট হচ্ছিল। তরু 1.5 মাস যাবৎ সাইকোথেরাপি নিয়েছিল। তারপর থেকে আর তরুর প্যানিক অ্যাটাক হয়নি, কিন্তু আজকে নীলাবের কথাগুলো শুনে তার প্যানিক অ্যাটাক হয়েছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। নীলাব কী করবে বুঝতে পারছে না, তার মাথায় কাজ করছে না। সে তরুর হাত পা ডলতে শুরু করলো, কিন্তু তবুও তরুর কষ্ট কমছে না। তোর প্লিজ শান্ত হও, আমি কথাগুলো ওভাবে বলতে চাইনি, প্লিজ। তরু নীলাবের শার্ট খামচে ধরে নীলাবকে তার দিকে টেনে নিল। নীলাব আর তরুর মাঝখানে দূরত্ব খুবই সামান্য। তরুর ঠোঁট দুটো কাঁপছে। নীলাব আচমকাই তোর ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। তরু নীলাবের শার্ট টেনে ধরে কিসটাকে আরও ডিপ করলো। 7 মিনিট পর নীলাব অন্যদিকে ফিরে জোরে জোরে শ্বাস নিচ্ছে। তরু চুপচাপ শুয়ে আছে। এখন তরু স্বাভাবিকভাবেই নিঃশ্বাস নিতে পারছে। কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই নীলাবের রাগ উঠে যায়। সে কি করে এরকমটা করলো? এর আগে সে যা কিছু করেছিল সেগুলো সে সজ্ঞানে করেনি। যেটা করলো সেটা তো সে সজ্ঞানে করেছে। নীলাব উঠে চলে যেতে নিলে তরু তার হাত ধরে ফেলে। নীলাব তরুর দিকে তাকায়। থ্যাংক ইউ ফর সেভিং মি। নীলাব তরুর হাত ছাড়ি চলে যেতে নিলে তরু বলে ওঠে, আই লাইক ইট। এটা পাওয়ার জন্য হলেও আমি চাই আমার প্রত্যেক ঘন্টায় শ্বাসকষ্ট হোক, প্রত্যেক সেকেন্ডে হলেও আমি অভিযোগ করব না। নীলাব কিছু না বলেই ওয়াশরুমে চলে গেল। তখনই তাজিম তরুর রুমে আসলো। কিরে, কেমন আছিস? তরু তাজিমকে দেখে উঠে বসলো। ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুই এসেছিস দেখে আরও ভালো আছি। আমি তো ভেবেই নিয়েছিলাম যে নীলাভও তোকে আসতে দেবে না। ও আসতে না দিলে যে আমি আসবো না, এটা ভাবাটাও তো বোকামো। আমি ওর কথা শুনতে বাধ্য নই, ওই উল্টো আমার কথা শুনতে বাধ্য। আর আমার একমাত্র ভাইয়ের বিয়ে আমি আসবো না সেটা ভাবলেই বা কি করে? তাজিম তরুর মাথায় হাত রেখে বলল, কি দরকার ছিল সবাইকে নিজের পরিচয় দেওয়ার? ত্রানা হিসাবেই তো থাকতে পারতিস নিজের ভালোবাসার সাথে। আমি তরলতা এহসান ভাইয়া, এটাই আমার আসল পরিচয়। আমি সারা জীবন তো আর অন্যের পরিচয়ে বাঁচতে পারবো না। আর তাছাড়া ত্রানার পরিচয় আমি কখনোই নীরবের ভালোবাসা পেতাম না। ও তরুকে ভালোবাসে, যদিও ওর জীবনে ভালোবাসার স্থান সবার নিচে, তবুও তো ও আমাকেই ভালোবাসে, তাই না? হোক সেটা স্বল্পমেয়াদী, হোক সেটা শুধুমাত্র প্রয়োজন। সারা জীবন ভালোবাসাবিহীন অন্যের পরিচয় নিয়ে ওর সাথে থাকার চেয়ে কয়েকটা দিন নিজের পরিচয় ভালোবাসা পেয়ে ওর সাথে কাটানোটাই শ্রেয়। আর আমি তো আগে থেকেই ভেবে নিয়েছিলাম ও নিজের ভালোবাসা স্বীকার করলেই আমি নিজের পরিচয় দিয়ে দেবো ওকে। ওদের কথার মাঝে নীলাব ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তাজিম নীলাবকে দেখে হাসি মুখে জিজ্ঞেস করলো, কেমন আছেন ভাই? কথাটা শুনে নীলাব আর চোখে তাজিমের দিকে তাকালো। আলহামদুলিল্লাহ, ভালো আছে। আর আমাকে আপনি করে বলতে হবে না, আমি আপনার চেয়ে ছোট। শুনে ভালো লাগলো যে তুমি আমাদের মাঝেকার সম্পর্ক মেনে নিয়েছো। নীলাব হাতে থাকা তোয়ালেটা খাটের উপর রেখে বলল, সম্পর্ক না মানলে শেষ হয়ে যায় না, সেই হিসেবে মেনে নিয়ে সম্পর্কটার মাঝেকার আবর্জনা পরিষ্কার করে ফেলাই উত্তম। তাজিম কথাটা মানে বুঝতে পারল না, তবে তরু খুব ভালো করেই বুঝতে পেরেছে। তাজিম ভুরু কুঁচকে তাকালো। মানেটা হলো, নীলাব কথাটা শেষ করার আগে তরু বলে উঠল, উফ, আমার খুব ক্ষুধা পেয়েছে। ভাইয়া তুমি নিচে গিয়ে আমার জন্য খাবার রেডি করতে বলো তো। বলেই তরু তাজিমের হাত ধরে তাকে দাঁড় করালো। যাও না ভাইয়া। আরে দাঁড়া, আগে নীলাভের কথাটা শুনে নি। না ভাইয়া, তুমি এক্ষুনি যাও প্লিজ। বলে তরু এক প্রকার জোর করে তাজিমকে নিজের রুম থেকে বের করে দিল। তাজিম চলে যেতেই তরু নীলাবের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর বুকের উপর হাত বেঁধে বলল, ভাইয়াকে কি বলতে চাচ্ছিলে এবার আমায় বলো। নীলাব লাগেজ থেকে একটা শার্ট বের করে শার্ট চেঞ্জ করতে করতে বলল, বলতাম যে সম্পর্ক একবার হয়ে গেলে সেটাকে মেনে নিয়ে সংশোধন করে নেওয়া উচিত। যেমন আমাদের সমস্যা তো শুধু তুই, সেখানে তোর ভাই বোন আর বাবাকে মেনে নেওয়ার তো কোনো কারণ নেই, তাই না? তোকে তো শুধুমাত্র বাচ্চাদের জন্য বাঁচিয়ে রেখেছে। বাচ্চারা জন্ম নেওয়া মাত্রই তোকে মেরে ফেলবো, তখন তো আমাদের আর এসান ফ্যামিলির মাঝে কোনো শত্রুতা থাকবে না, তাই না? তুই হলে গিয়ে আমাদের মাঝেকার সম্পর্কের আবর্জনা। নীলাবের কথা শুনে তরু পাগলের মতো হেসে উঠল। কি হলো, হাসছিস কেন? হাসবো না? তুমি জোকস বলে যে, নাইস জোকস। তরু নীলাবের ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তুমি আমায় কখনোই মারতে পারবে না। নীলাব ভুরুকুচকে তরুর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল,
একটু বেশি বিশ্বাস করছিস না? তরু বলতে লাগলো। ভালোবাসার ভিত্তিই হলো বিশ্বাস, ভরসা আর মায়া। এগুলোর উপরেই ভালোবাসা টিকে থাকে। যার এই ভিত্তি যত বেশি মজবুত হয়, তার ভালোবাসাও তত বেশি শক্তিশালী হয়। সো বিশ্বাস আপনা আপনি চলে আসে। তবে তুমি তো আমার চেয়ে নিজের চোখ দুটোকে বেশি বিশ্বাস করো। এতে অবশ্য তোমার দোষ নেই, দোষটা আমার ভাগ্যের। যাই হোক, বাদ দাও। আমার সত্যিই ক্ষুধা লেগেছে, আমি খেতে গেলাম। বলে তরু রুম থেকে বেরিয়ে গেল। নীলাপ তরুর যাওয়ার দিকে তাকিয়ে রইল। তরুর কথাগুলো শুনে প্রথমবারের মতো নীলাপের নিজের চোখের উপরই সন্দেহ হলো। তবে সে সন্দেহটাকে প্রশ্রয় দিল না। তরু ড্রয়িং রুমে বসে খাবার খাচ্ছে। তখনই একজন তরুর সামনে এসে বলল। পারলাম না, কে তুমি? তরু কিছু বলল না, তবে জহুরা সেখানে এসে বলে উঠলেন। আপু, ও হচ্ছে যার আর যা। মহিলাটা তরুর দিকে ভালোভাবে তাকিয়ে দেখল তরুর পরনে ছোট ছোট স্ট্রবেরি আর্ট করা পিঙ্ক কালারের শার্ট আর পিঙ্ক কালারের প্লাজো। মহিলাটা সূক্ষ্ম দৃষ্টি বুলিয়ে বলে উঠলেন। ওর কি বাচ্চা হবে নাকি? জহুরা বললেন। হুম। মহিলাটা মুখ বাঁকিয়ে বলতে লাগলেন। যাই হোক, বিয়ে বাড়িতে কেউ এইসব ড্রেস পরে ঘুরে বেড়ায়? এই মেয়ে, তোমার কাছে 3 পিস বা শাড়ি নেই, আর এইভাবে কারোর কাছে কিছু জিজ্ঞাসা না করে খেতে বসে পড়েছো? কয়েকদিনের অনাহারী তুমি। তোর কিছু না বলে খাবার খাওয়াই মনোযোগ দিল, যার ফলস্বরূপ মহিলাটা রেগে গেলেন। এই মেয়ে, কিছু বলেছি আমি, শুনতে পাওনি? গিলেই যাচ্ছ। কানে কি কুলুপ এঁটে রেখেছ নাকি? তোর কিছু না বলেও নীলাপ পেছন থেকে বলে ওঠে। আপনার কিছু বলা থাকলে আমাকে বলতে পারেন, আমি ওর হাজব্যান্ড। সেই সাথে সিআইডি ও আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। কথাটা শুনি মহিলাটা নীলাপের দিকে তাকালো। সম্পর্কে মহিলাটা যারার বড় খালা হন। নীলাপের দিকে তাকিয়ে সে কিছুটা থতমত খেয়ে যায়। নীলাপ রাগী চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার দিকে এগিয়ে এসে বলল। কি যেন বলছিলেন আপনি? এবার বলুন। মহিলাটা আমতা আমতা করে বলে উঠলেন। আমি তো ওর ভালোর জন্যই বলছিলাম। এই অবস্থায় এভাবে খেলে লোকের নজর লাগবে, সেজন্যই বলছিলাম। আই সে, আপনি সব সো কল্ড জনদরদি খালাম্মা, তাই না? যার অন্যদের ব্যাপারে না গলেই পারে। তো খালাম্মা, আমি বলি কি, নাকটা একটু কম গলান, নয়তো কয়দিন পর শ্বাস নেওয়ার জন্য নাকটাই থাকবে না। জহুরা নীলাপের কথা শুনে রেগে গেলেন। তবুও যারার কথা ভেবে সে ঠান্ডা কণ্ঠেই বলেন। তুমি এভাবে কথা বলছো কেন বাবা? উনি আমার বোন হয়। উনি কথাটা তোমার বউর ভালোর জন্যই বলেছে। নীলাপ কপাল কুঁচকে বলল। আমার বউ, আমার মাথা ব্যথা, আপনাদের অত না ভাবলে চলবে। আমি কিন্তু এই ভাবনার জন্য আপনাদের পরিশ্রমিক দিতে পারবো না। আর রইলেও নজর লাগার কথা, সেটা অবশ্যই খালাম্মা ঠিকই বলেছে। ওনার যে শকুনি নজর, নির্ঘাত আমার বউয়ের বদহজম হবে। বলে নীলাপ তরুর হাত থেকে লেগ পিসটা নিয়ে টেবিল ওপর রেখে দিল। তরু তো অবাক চোখে তার দিকেই তাকিয়ে আছে। আমরা এক্ষুনি বাড়িতে ফিরে যাব, চল। তরু নীলাপের ব্যবহারে হতবাক হয়ে গেল। নীলাপ তরুর হাত ধরে নিয়ে যাওয়ার আগে তাজিম সেখানে এসে বলল। কি হয়েছে? ওকে কোথায় নিয়ে যাচ্ছ? নীলাপ জহুরার দিকে ইশারা করে বলল। আপনি ওনাকেই বরং জিজ্ঞেস করুন। আর এইভাবে অপমান করার কোনো মানেই হয় না। আমি চাইলে এই মুহূর্তে আমার বউকে পুরো রেস্টুরেন্ট কিনে দিতে পারি, আর উনি কিনা আমার বউয়ের খাওয়া নিয়ে আজে বাজে কথা বলছে। নীলাপের কথাগুলো শুনে তাজিম ব্যাপারটা বুঝতে পারল। তরু তো চুপচাপ দাঁড়িয়ে আছে। এই মহিলাকে সে আগে থেকেই চেনে। এসব ফালতু মহিলার সাথে তর্ক করে সে নিজের মূল্যবান সময় নষ্ট করতে চায়নি। শুধুমাত্র সেই জন্যই সেই চুপ করেছিল। তাজিম জহুরার দিকে তাকাতে জহুরা সেখান থেকে চলে গেলেন। তাজিম এবার মহিলাটার দিকে তাকিয়ে বলল। শুনুন আন্টি, ও বাইরের কোনো মেয়ে নয়। তাজিম আর কিছু বলতে যাবে তার আগে তরু তাকে বাধা দিয়ে বলে। ভাই প্লিজ, আমি কোনো সিন ক্রিয়েট করতে চাইছি না। তুমি ওনাকে কিছু বলো না। আর আমি ওনার কথা কিছুই মনে করিনি। আমি এসব শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। কথাটা বলেই তরু নিজের রুমে চলে যায়। মহিলাটাও মুখ ঝামটা মেরে জহুরার কাছে চলে যায়। নীলাপকে দাঁড়িয়ে থাকতে দেখে তাজিম তার কাঁধে হাত রেখে বলল। তরু হয়তো চায় না সবার সামনে নিজের আসল পরিচয় দিতে, এতে সবাই ওকে নিয়ে আরও আজেবাজে কথা বলবে, সেই জন্যই ও চুপ করেছিল। নীলাপ রুমে এসে দেখে তরু ওয়াশরুমে গেছে হাত ধুতে। তরু বের হতে নীলাপ তরুর বাহু ধরে বলল। কিরে, তুই ওনাকে নিজের পরিচয়টা দিলে না কেন? তরু নিজেকে ছাড়িয়ে বলল। কি বলতাম ওনাকে? যে আমি
তরুলতা এহসান যে কিনা 12 বছর বয়সে একটা খুনের দায়ে ফাঁসির আসামি ছিলাম, ভাগ্য গুণে বেঁচে গিয়েছিলাম, আবারও মরতে এসেছি। নীলাপ দুপা পিছিয়ে গেল। তোর ভুল কিছু বলেনি। নীলাপ দরজা পর্যন্ত গিয়ে পেছনে ঘুরে বলল, তুই এখানে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। রাতের বেলা যারা রেডি হয়ে তোর রুমে আসলো, কিন্তু তোর রেডি না হয়ে শুয়ে শুয়ে ফোন চাপছিল। আপু, তুমি এখনো শুয়ে আছো? রেডি হচ্ছ না কেন? তোর উঠে বসলো, তারপর যারার দিকে তাকিয়ে সিরিয়াস কণ্ঠে বলল। একটা কথা বলবি? যারা তোর পাশে বসলো। হুঁ আপু, বলো। তোর আমার সাথে কথা বলতে ভয় করে না? তুই তো জেনেও গিয়েছিস সবকিছু। আমার কেন ভয় করবে? আমি শুধু জানি তুমি আমার বোন। খারাপ হও আর ভালো হও, আমি সবসময় তোমার ভালো চেয়েছি আর চাইবো। তোর একটা শ্বাস ফেলে উঠে দাঁড়ালো। যারা হাতে থাকা একটা সবুজ রঙের শাড়ি তোর দিকে এগিয়ে দিল। আপু, সবাই আজকে এই রঙেরই শাড়ি পরবে, আমিও পরেছি, তুমিও পরো। যারা বুঝতে পারলো তোরকে এভাবে বলে লাভ হবে না, তাই সে কিছু একটা ভেবে বলল। আপু, নিচে গিয়ে দেখো, সবাই শাড়ি পরে সাজুগুজু করে ঘুরে বেড়াচ্ছে। নীলাভ ভাইয়াও তো নিচেই আছে। জানোই তো, হ্যান্ডসাম ছেলে দেখলে মেয়েরা একদম গায়ে পড়তে চায়। আর আমার খালাতো বোনদের তো চেনো না, সব কটাই এরকম টাইপের। যারা কথা শুনে তরুর চেহারা থমথম করছে। যারা তরুর রিয়াকশন দেখে হাসি আটকে বলল। ভাইয়া নিচে বসে বসে কি করছে দেখেছো? শাড়ি পরলে মেয়েদের একটু বেশি সুন্দর লাগে মানলাম, কিন্তু তাই বলে ভাইয়া বউ রেখে অন্য মেয়েদের দেখবে? এটা কি মানা যায়? ভাইয়ার হয়তো শাড়ি পরা মেয়ে দেখতে একটু বেশিই ভালো লাগে। কথাটা শুনে তরু যারার হাত থেকে খপ করে শাড়িটা নিয়ে নেয়, তারপর ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর শাড়িটা পরে বের হয়ে আসে। যারা তো তরুকে দেখে হাঁ হয়ে যায়। আপু, তুমি এত ভালো করে শাড়ি পরা কোথায় শিখেছো? তরু চুল আঁচড়াতে আঁচড়াতে বলল। ইউটিউব দেখে শিখেছিলাম। তরু চুলগুলো খোপা করে হালকা মেকআপ করলো, ঠোঁটে লিপস্টিক আর চোখে কাজল দিল, তারপর একজোড়া ম্যাচিং ইয়ারিং পরলো। আহা আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে। অনুষ্ঠান শুরু হয়ে গেছে অলরেডি। তরু আর যারা রুম থেকে বের হবে, তার আগে নীলাপ রুমে ঢুকে পড়ে। নীলাপকে রুমে আসতে দেখে যারা বেরিয়ে যায়। তরু নীলাপের দিকে না তাকিয়ে বলে, কি করছিলে এতক্ষণ? নীলাপ তরুর কথা শুনে তরুর দিকে তাকালো। তরুর দিকে তাকাতে তার চোখ আটকে গেল। নীলাপকে চুপ করে থাকতে দেখে তরু নীলাপের সামনে হাত নেড়ে পড়ল। হেই, কি হলো? নীলাপ চোখ সরিয়ে নিল। তরু আবার বলল। বলো, নিচে বসে বসে কি করছিলে এতক্ষণ? নীলাপ একটা চাপা শ্বাস ফেলে বলল। এমনি ভালো লাগছিল না, তাই ড্রয়িং রুমে বসেছিলাম। তরু নীলাপের সামনাসামনি দাঁড়িয়ে পড়ল। ও রিয়েলি? আমার এত বড় একটা রুম থাকতে তোমার ড্রয়িং রুমে গিয়ে বসে থাকতে হচ্ছে? নীলাপ তরুকে পাশ কাটিয়ে বিছানায় গিয়ে বসে ফোন চাপতে লাগলো। তরু তো ভীষণ রেগে গেল। সে ছো মেরে নীলাপের ফোনটা নিয়ে নিল। নীলাপ ফোনটা নেওয়ার জন্য তরুর দিকে এগিয়ে গেল। তরু, এটা কেমন অভদ্রতা? আমার ফোনতে বলছে। কেন, কি আছে ফোনে? বলে তরু ফোনটা নিয়ে দেখতে লাগলো, কিন্তু দেখার আগে নীলাপ ফোনটা নিয়ে নিল। বেশি পাগলামি করছিস তরু, কন্ট্রোল ইয়োরসেলফ। কথাটা বলতে না বলতে তরু নীলাপকে অবাক করে দিয়ে বলল। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, ফোনটা আনলক করে আমার হাতে দেবে, নয় তো আমি। নীলাপ তরুর হাতটা শক্ত করে ধরে বলল। নয়তো কি করবে? আমি দম আটকে রাখবো ফোনটা হাতে না দেওয়া অবধি। আমি অক্সিজেন গ্রহণ করব না, এতে আমি মরে গেলে যাব। তরুর কথা শুনে নীলাপ হতভম্ব হয়ে গেল। তরু একটা বড় শ্বাস টেনে বলল। 1, 2, 3 অ্যান্ড স্টার্ট। বলেই তরু নিঃশ্বাস আটকে নিল। নীলাপ তো অবাক চোখে তার দিকেই তাকিয়ে আছে। সে কি করবে সেটাই বুঝতে পারছে না। তার পুরো শরীর যেন জমে গেছে। পুরো 30 সেকেন্ড পর নীলাপের হাত খামচে ধরল। নীলাপের হুঁশ এলো। সে নিজের ফোনটা আনলক করে তরুর হাতে দিয়ে দেয়। তরু ফোনটা পেয়ে 1 মিনিট পর শ্বাস নিল। এতক্ষণ কেন লাগে? আর একটু হলে তো মরে যেতাম আমি। তোর ফোনটা চেক করতে লাগলো। নীলাপ এখন একটা ঘোরের মধ্যে আছে। তার গলা শুকিয়ে আসছে। সে উঠে গিয়ে টি টেবিলের উপর থেকে পানি গ্লাসটা নিয়ে পুরো পানিটাই এক নিঃশ্বাসে খেয়ে নিল। তারপর নিজেকে ধাতস্থ করে তোর পাশে এসে বসলো। তোর মনোযোগ সহকারে নীলাপের ফোনটা চেক করছে, কিন্তু সে পুরো গ্যালারি চেক করেও বাচ্চাদের ছবি আর কেস ফাইল ছাড়া কিছুই পেল না। এমনকি পুরো ফোনে নীলাপের নিজের একটা ছবি নেই। নীলাপ এক দৃষ্টিতে তরুর দিকে তাকিয়ে আছে। তোর একটু পরপর লিপ বাইটস করছে। নীলাপ কয়েকটা ঢোক গিলে অন্যদিকে তাকালো। তরু
ব্রাউজারে সার্চ অপশন চেক করে কিছু একটা দেখে চমকে গেল। নীলাপ কিছুক্ষণ আগে সার্চ করেছে সেলফ কন্ট্রোল রুলস। তরু ফোনটা নীলাপের হাতে দিয়ে অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকালো। নীলাপ ব্যাপারটা অন্যদিকে ঘোরাতে শান্ত স্বরে বলে উঠল, তরু, তুই কি সত্যি সত্যি একটা সাইকো? এরকমটা কেউ কিভাবে করতে পারে? তরু শান্ত স্বরে বলতে লাগলো, ভালোই ভালো দিয়ে দিলে তো সাইকোগিরি করতে হতো না, কিন্তু তুমি তো আমার ভালো কথা গায়েই মাখবে না, তাই মাঝে মাঝে আমার সাইকো রূপটা তোমাকে দেখাতেই হয়। নীলাপ উঠে চলে যেতে নিলে তরু নীলাপের হাত ধরে ফেলে। নীলাপ ফুরকুচকে তরুর দিকে তাকায়। আর কি চাই? তরু উঠে এসে নীলাপের সামনে দাঁড়িয়ে বলল, তোমার মনে ঠিক কি চলছে বলো তো? তুমি নিজেকে কিসের থেকে নিয়ন্ত্রণ করতে চাইছো? তোর কথা শুনে নীলাপ থমকে গেল। এজন্যই সে ফোনটা দিতে চায়নি। তরু, নিচে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আমাদের যাওয়া উচিত। আমি যতদূর জানি তুমি অন্য মেয়েদের দিকে ফিরেও তাকাও না, ট্রানার মাঝেও তরুলতাকেই খুঁজে বেড়াও। সেই তুমি সেলফ কন্ট্রোল রুলস দিয়ে কি করবে? কি তোমাকে আউট অফ কন্ট্রোল করে দিচ্ছে কোনটা? নীলাপ চোখ বড় বড় করে বলল। তরু প্লিজ, উল্টোপাল্টা কথা বলিস না। তরু নীলাপের দিকে তাকিয়ে বলল, আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, নিচের কোনো মেয়েকে তোমার পছন্দ হয়েছে নাকি? নীলাপ একটা শুষ্ক ঢোক গেল। তরু, কিছু বাজে বাজে কথা বলছিস? তরু নীলাপের দিকে দুপা এগিয়ে এসে নীলাপের হাত চেপে ধরল। সোজাসুজি বলো বলছি, নয়তো কিভাবে কথা বের করতে হয় তা আমার ভালো করেই জানা আছে। নীলাপ কিছুটা পিছিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো। তেমন কিছুই না। তরু দাঁতে দাঁত চেপে বলল, তাহলে কেমন কিছু বলছো না কেন? নীলাপ আমতা আমতা করে এদিক সেদিক তাকিয়ে বলতে লাগলো, মানে তোকে শাড়িতে অনেক সুন্দর লাগছে, সেই জন্য সেলফ কন্ট্রোল রুলস সার্চ করেছিলাম। কথাটা শোনা মাত্রই তরু নীলাপের হাত ছেড়ে দিল। নীলাপ আর এক মুহূর্ত অপেক্ষা না করে নিচে চলে গেল। তরুর গাল দুটো গরম হয়ে যাচ্ছে। নীলাপ তার প্রশংসা করেছে, সে তো ভাবতেই পারছে না। নিচে নামতেই তরু দেখলো সবাই মেহেন্দি দিচ্ছে। তরু গিয়ে এক সাইডে দাঁড়ালো। কিছুক্ষণ পর নীলাপ এসে তার পাশে দাঁড়ায়। মেহেন্দি দিবে? না, তবে দিয়ে দেব। নীলাপ ভুরু কুচকে তাকালো। কাকে? তরু সামনের দিকে যেতে যেতে বলল, খরগোশকে। নীলাপ কথাটা বোঝার আগেই তরু একটা মেহেন্দি এনে নীলাপের হাতটা ধরল। কি করছিস? ছেলেরা মেহেন্দি দেয় নাকি? তার উপর আমি একজন সিআইডি। তরু ফিসফিসিয়ে বলল, তুমি একটা খরগোশ, আর খরগোশ আজকে মেহেদি দেবেই দেবে, খরগোশের বউ দিয়ে দেবে। নীলাপ তরুর দিকে তাকালো। তরু নীলাপের ডান হাত টেনে নিয়ে মেহেন্দি দিতে লাগলো। নীলাপ তরুর দিকে তাকিয়ে আছে। মেয়েটা বলতে গেলে খুব কমই হাসে। হাসলেও সেই হাসি কখনো ঠোঁট ভেদ করে বাইরে চড়ে না। বেশিরভাগ সময়টাতেই ব্ল্যাঙ্ক রিয়াকশন। তবুও তরুর দিকে তাকালেই তাকে সেলফ কন্ট্রোল রুলস মনে করতে হয়। না জানি কোনোদিন তরুর হাসি দেখে সে হার্ট অ্যাটাক করে ফেলে। সে অবশ্য হার্ট অ্যাটাক করতে চায় না, সেজন্যই তরুর দিকে তাকানোর সাহস সে সচরাচর দেখায় না। কিন্তু আজকে তরুকে অনেক সুন্দর লাগছে। এত সুন্দর বউ সামনে থাকলে আর কতক্ষণই বা এদিক সেদিক তাকিয়ে থাকা যায়। নীলাপ পুরোটা সময় তরুর দিকে তাকিয়ে রইল। তরু অবশ্য সেটা বুঝতে পারেনি, কারণ সে এই প্রথম মেহেন্দি দিয়ে দিচ্ছে। তরু মেহেন্দি দেওয়ার ফাঁকে ফাঁকে নিজের লিপস বাইট করছে। নীলাপের দৃষ্টি সেই দিকেই নিবদ্ধ। প্রায় আধ ঘন্টা পর তরুর মেহেন্দি দেওয়া কমপ্লিট হলো। সে নীলাপের দিকে তাকায়, তারপর হাত দেখিয়ে বলে, দেখো কেমন হয়েছে। নীলাপ যেন তরুর কথাই শুনতেই পেল না। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? মেহেন্দি তোমার হাতে দিয়েছি, আমার চেহারায় তো দেইনি। মিস্টার র্যাবিট, লুক ইট ইয়োর হ্যান্ড। নীলাপের ধ্যান ভাঙল। সে নিজের হাতের দিকে তাকিয়ে দেখলো তরু তার ডান হাতের ব্যাক সাইডে দুটো র্যাপিড এঁকেছে। মেল র্যাপিডটি ফিমেল র্যাপিডের গালে কিস করছে। তার পাশে গোটা গোটা অক্ষরে লেখা, আই বিলং টু তরুলতা। লেখাটা দেখে অজান্তে নীলাপের মুখে হাসি ফুটে উঠল। তরুর হ্যান্ড রাইটিং অনেক সুন্দর, সেই সাথে ড্রয়িংও ভালোই পারে বলে মনে হচ্ছে। নীলাপ ভুরুকুচকে জিজ্ঞেস করলো, তুই আর্ট করতে পারিস? অবশ্যই, কারণ তোমার হবি ছিল আর্ট করা, আর আমি সেটা শিখবো না? নীলাপ থতমত খেয়ে গেল। মেয়েটা তার ব্যাপারে সব কিছুই জানে, আর কি কি জানে আল্লাহ মালুম। নীলাপের ভাবনার মাঝেই তরু পিঞ্চ মেনে বলে উঠল। নীলাপ বেশ অবাক হলো। তরু মুখ বাঁকিয়ে বলে উঠল, আই নো এভরিথিং অ্যাবাউট ইউ। তোমার লক করে রাখা রুমের ব্যাপারেও জানি আমি। ওটা তোমার আর্ট রুম, যেখানে তুমি আর্ট করো। আর সেখানের দেয়ালের সবচেয়ে বড় পেন্টিংটা আমার, যেটা তুমি বহু বছর এঁকেছিলে।
যখন তুমি এইসব সেলফ কন্ট্রোল সম্পর্কে জানতে না তখন, যখন থেকে তুমি এইসব সেলফ কন্ট্রোল সম্পর্কে জানতে পেরেছো তখন থেকেই তুমি ওই রুমে যাওয়া বন্ধ করে দিয়েছো, আর ওই সবুজ ডায়েরিতে লেখাও অফ করে দিয়েছো। আই এম অলসো আ সিআইডি ইন্সপেক্টর, সো এইসব বের করা কঠিন হলেও আমি করেছি, কারণ আমার জীবনের লক্ষ্য তুমি অবধি পৌঁছানো, আর আমি আমার লক্ষ্যে 1 মাস আগেই পৌঁছে গেছি।